নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। ভোটের মাঠে খেলার কথা এই অনুষ্ঠানে আজকে আমাদের যিনি গেস্ট, তিনি বাংলার গর্ব, 7-এর দশক এবং 8-এর দশকের মোহনবাগানের সর্বকালের শ্রেষ্ঠ লেফট উইঙ্গারদের মধ্যে একজন বিদেশ বসু। বিদেশদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ। বলছি যে উলুবেড়িয়া থেকে সপ্তগ্রাম, এ কি লেফট উইং থেকে বিদেশদা রাইট উইংয়ে চলে যাচ্ছে? সেরকমই তাই, কারণ আমি এখানে এসে অবাক হয়ে যাচ্ছি যে ওনারা আমাকে কিন্তু ওই বিধায়ক এমএলএ হিসাবে দেখছে না, আমাকে একদম ফুটবলের দাদা, ফুটবলের ভাই, ফুটবলের কাকাটা, ফুটবল মাঠ এবং গড়ের মাঠ, ফুটবল মাঠ এবং আমাদের রাজনীতির মাঠ, বাবা কাকা জাডাল সব দাদা, দাদা ভাই। তাই আমিও বলেছি যে আমি তোমাদের দাদা আর ছোটরা আমার ভাই। এবং এখানে এসে সত্যি আমি খুবই খুশি। দিদি এমন একটা জায়গায় পাঠিয়েছেন যে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করেছে অ্যাজ এ ফুটবলার। মা বোনেরা হোক, আমাদের কাকা জাটা ভাইটাই সবাই। তো বিদেশদা, তোমার সময় আমরা চোখ বন্ধ করলে এখনো ভারতীয় ফুটবলের 7-এর দশক 8-এর দশকের সর্বকালের সেরা লেফট উইঙ্গারদের মধ্যে তুমি একজন। ফুটবলের মাঠ আর রাজনীতির মাঠ কোনটা টাফ? ফুটবলাররা না, প্রদীপদা একটা কথা বলেছিলেন, ফুটবলাররা হচ্ছে সর্বঘটে কাঠালি কলা। কাঠালি কলা সব পুজোতেই লাগে। এবং আমাদের যখন ক্রিকেট খেলা, অন্যান্য খেলাতে আমাদের নিতে আসতো, আমরা একটু আমতা করতাম, যাব না, ফুটবল ছাড়া যাবো। তখন প্রদীপদা বলতে, রে এরকম করবি না, ফুটবলাররা হচ্ছে সর্বঘটে কাঠালি কলা। আমরা সব পুজোতেই কাঠালি কলা যেমন লাগে, আমাদের সব খেলাতেই আমাদের দরকার হয়। এখানে একটা মজা আছে, আপনারা রিপোর্টাররা সবসময় বলতেন মাথা নিচু করে নাকি আমি দৌড়াই। সেই দিদি কিন্তু এইটা দিদির কানে গিয়েছিল। দিদি তখন ভেবেছিলেন হয়তো যে বিদেশ তো ফুটবলের মাঠে মাথা নিচু করে খেলেছে, বিদেশকে এমন একটা জায়গায় পাঠাবো যেখানে ও মাথা উঁচু করে খেলবে। তাই এই জায়গায় এসে আমি কোনো সময় রাজনৈতিক বক্তৃতা আমি দিতে পারি না। আমি আমার মনের কথাগুলো বলি, প্রত্যেকটা মানুষ সেটা গ্রহণ করে, ভালো লাগে তাদের। বিদেশে এই একটা কথা বলো, এই যে তুমি বললে, দারুণ একটা কথা বলে যে মাথা নিচু করে বিদেশ বসে দৌড়তো, এখন মাথা উঁচু করে ভোটের ময়দানে আছে। এই মাথা নিচু করে বিদেশ বসে সহজাত দৌড়, আর এখন মাথা উঁচু করে ভোটের রাজনীতি, কোনটা বেশি চ্যালেঞ্জিং? কোনোটাই চ্যালেঞ্জিং নয়, যদি মানুষ সেভাবে গ্রহণ করে। আজকে অভিষেকবাবু, দিদি যেভাবে মানুষের পাশে আছেন সমস্ত ব্যাপারে, এবং দিদি যেসব প্রকল্পগুলো 97খানা প্রকল্প দিয়েছেন মানুষের সুবিধার জন্য, ভালোর জন্য, সেইখানে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি যে সমস্ত মানুষ, বায়াসনেস ছাড়া সমস্ত মানুষ দিদির পাশে। কারণ পুরুষ শাসিত সমাজে মাননীয় মুখ্যমন্ত্রী মা বোনেদের যে সম্মান দিয়েছেন আজ পর্যন্ত কোনো রাজ্যে নেই। সেই সম্মানের জন্যই মা বোনেরাও দিদির পাশে আছে। বিদেশ সপ্তগ্রামে জিতলে বিদেশদা ফুটবলের জন্য কি কি এজেন্ডা আছে? ফুটবলে আমি তো ওইখানেই আমি এখন বললে তো সেটা মানে ঠিক বলাটা উচিত না। আমি আগে ফুটবলটা দেখব, এবং আমি শুধু ওখানে বাবা মাদের বলেছি বাচ্চাদের 7 থেকে 8 বছরের সমস্ত মাঠে নিয়ে আসতে হবে। যে যেটা ভালোবাসবে সে সেটা খেলবে। আমি ফুটবল খেলি বলে আমি সবাইকে ফুটবল বলবো তা নয়, যে যেটা ভালোবাসবে। কারণ আমাদের কাছে সব কোচ আছে, ভলিবল কোচ, কাবাডি কোচ, ক্রিকেট কোচ সবাই আছে, কিন্তু যে যেটা খেলতে চাইবে আমি মা বাবাকে বলবো তাদের সেইটাই খেলাবেন। কারণ মানুষ, আমাদের বাচ্চারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সেখান থেকে আপনাদের বাঁচতে গেলে তাদেরকে মাঠে নিয়ে আসতে হবে। আর স্বামী বিবেকানন্দ বলেছেন যে ফুটবল খেলো, ছোটোবেলায় গীতা পড়তে হবে না, ফুটবল খেলো, ভগবান দর্শন হবে। কিন্তু অনেক বিকৃতি করেছে অনেক রাজনৈতিক নেতারা, আপনাদের নেতা তো, আপনাদের ভগবান তো খেলতে বলেছে, মানে গীতা পড়তে বলেনি, খেলতে বলেছে। এইসব নিয়ে অনেক কটূক্তি হয়। কিন্তু উনি কি বলতে চেয়েছেন, ছোটোবেলায় বাচ্চারা কি গীতা বুঝবে? তাদের শরীর মন সুস্থ রাখতে হবে, তারপরে সে
গীতা পড়বে বা বই পড়বে। তো সপ্তগ্রাম বা উলুবেড়িয়া এই যে ঘুরে বেড়ালেন, উলুবেড়িয়ায় 5 বছর বা সপ্তগ্রাম, বিদেশ বোসদের দেখা পাচ্ছেন? ভবিষ্যতের বিদেশ বোস? না, এখনো সেই মাঠে সেভাবে আসছে না। ওখানে মাঠ খুব কম ছিল উলুবেড়িয়াতে, তাও স্টেডিয়াম হয়েছে, স্টেডিয়াম করেছেন দিদি ওখানে একটা, কিন্তু লোকাল ছেলেরা কিন্তু সেইভাবে আসছে না। টিম আছে ওখানে লোকাল একটা নজরুল স্মৃতি সংঘ, খুবই ভালো টিম, তারা চ্যাম্পিয়নও হয় বিভিন্ন খেলায়। একটা টিম থাকলে তো হবে না, আরও সব খেলোয়াড় উঠতে হবে। খেলোয়াড় তৈরি করতে গেলে মাঠ চাই এবং মা বাবার মানসিকতা চাই, বাচ্চাদের খেলার ইচ্ছা চাই, শুধু আমার ইচ্ছাই হবে না। তো এই যে 7-এর দশকে 8-এর দশকে এই সমস্ত দিকপাল ফুটবলার, মানে বাংলার মানে এক একজন মণি রত্ন, এই অভাবটা এখন কেন? সেটা তো বললাম তো যে আজকে একটা দুটো বাচ্চা, আগে আমরা 5 ভাই, সুব্রত ভট্টাচার্য 4 ভাই, 3 ভাই না 4 ভাই, সবাই এরকম সবাই ছিল। তাতে কি হতো, কে খেলবে না খেলবে বাড়িতে অত খোঁজ রাখতো না, আমরা খেলেই বেড়াতাম। খেলে আর গ্রামেগঞ্জের ছেলেরাই কলকাতা মাঠে এসছে। এখন কলকাতা মাঠ ফাঁকা, গ্রামেগঞ্জের ছেলেরা খেলে না, সেই জন্যই কলকাতা মাঠ ফাঁকা। কেন গ্রামেগঞ্জে খেলছে না? কেন? খেলছে ইচ্ছে, তাদের মোবাইল, সাইকেল, মোটর সাইকেল পাচ্ছে বাবার কাছ থেকে। আমি গলায় দড়ি দেবো যদি মোটর সাইকেল না দাও। 17 বছর বয়স এসে মোটর সাইকেল দিচ্ছে, যদি না দাও আমি গলায় দড়ি দেবো, বাবা দিতে হবে, একটা ছেলে। এখন এই সব অনেক কারণ আছে, সেই কারণগুলো খুঁজে বার করে আমাদেরকে। তো বিদেশে এখন যে বাংলার ফুটবল দেখলে কি কোনোভাবে তোমার দুঃখ হয়? তোমরা যে সামগ্রী, গত বছরে যে সঞ্জয় সেনের কোচিংয়ে আমরা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলাম, এখন কি কোনোভাবে মনে হয় যে বাংলার ফুটবলে মধ্যবিত্ত ছেলেরা যতদিন না আসবে ততদিন ফুটবলের উন্নতি হবে না, এবং গ্রামেগঞ্জ থেকে আসতে হবে, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ফুটবলার আসতে হবে, তা নাহলে উন্নতি হবে না। আর সামান্য দু একটা, সেটা হচ্ছে যে বিদেশদের মেমোরেবল স্মৃতি অ্যাজ আ ফুটবলার, সে কি আরারাত ম্যাচ 79-এ মোহনবাগান মাঠে ন্যাশনাল পাঞ্জাবের আমরা 3-1 হারিয়েছিলাম। সুজিতদার গোল ছিল, আমার গোল ছিল। পেলে ম্যাচটা একটু বলবেন বিদেশদা? পেলে ম্যাচ সবাই জানে, সবাই। 1977 সাল 24শে সেপ্টেম্বর পেলে আসবে, আমি 2 রাত ঘুমোইনি, পেলে আসবে, তার সে তো ভগবান ফুটবলের, তা আমি তাকে দেখবো না খেলবো? তা খেলেছিলাম, এবং পেলে বলেছিল যে পেনাল্টি দিয়েছিল না আমাদের এগেনস্টে, মোহনবাগানের এগেনস্টে পেনাল্টিতে 2-2 হলো, তখন পেলে বলেছিল, লক্ষ্মীকান্ত ঘোষ ছিলেন, রেফারি ছিলেন, তিনি তাকে বলেছিলেন, রেফারি দিস ইজ নট এ পেনাল্টি। কত বড় একটা খেলোয়াড় ওই রকম বলতে পারেন, যে ভালো খেলোয়াড়, বড় খেলোয়াড়দেরই তাদের মানসিকতা অন্যরকম হয়। উনি বলেছিলেন এটা পেনাল্টি নয়, উনি বুঝতে পেরেছিলেন যে 2-1 হারছিল, ওইটা দিয়ে 2-2 হলো। আপনি তো চিরজীবন মোহনবাগানের হয়ে খেললেন, কেন মোহনবাগান? মানে মোহনবাগান হোয়াট সো স্পেশাল অ্যাবাউট মোহনবাগান? দেখুন, সেটা সেই সময় দল বদল করলেন না কেন? দল বদল একবার করলাম, একবার মোহামেডানে গেলাম, চ্যাম্পিয়ন হলাম, কিন্তু আবার মোহনবাগানে এলাম। কিন্তু আসল কথা হচ্ছে তা নয়, আমি বুঝতে পেরেছিলাম যে আমি যে কদিন খেলবো, এরপরে যদি অন্য জায়গায় আমি খেলতে না পারি, ভালো খেলতে না পারি, তখন সেই দলের সাপোর্টাররাও গালাগালি করবে, আর যেখান থেকে বেরিয়ে গেছি সেখানকারও গালাগালি করবে। অর্থাৎ যেখানে আছে সেখানেই ভালো। আর তখন তো ওই পয়সা কড়ি নিয়ে এভাবে দরাদরি ছিল, কিন্তু এইভাবে ছিল না, তো ওই জন্য আমরা ওইটা নিয়ে চিন্তা করতাম না। আচ্ছা, এখন যে যাচ্ছেন, এখন কি মানে ইস্টবেঙ্গল সমর্থক আর ভোটারের মাঝখানে কি মোহনবাগান আইডেন্টিটি কখনো দাঁড়ায়? হ্যাঁ, প্রচুর মোহনবাগান সাপোর্টার আছে, ইস্টবেঙ্গলও আছে, তারা জড়িয়ে ধরেই বলে কি আমি কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার, তবে আপনার খেলা ভালো লাগতো, আপনি খুব জ্বালিয়েছেন, এসব কথা বলে, এসব ভালো লাগে। লাস্ট প্রশ্ন, বিদেশদার সেরা একাদশ যদি আমি বাঁচতে বলি? না, ওটা এখন বলবো না, ওটা বলার জন্য চিন্তা লাগবে, ভাবতে হবে। কারণ আমি তো আমার মনে করবো যে আমার সময় যারা খেলেছে তারা সেরা, তা নয়। আমি তো বড়দের খেলা দেখিনি, চুনিদার খেলা দেখিনি, প্রদীপদার খেলা দেখিনি। প্রদীপদা আমাদের কোচ ছিলেন, কিছু কিছু জিনিস আমাদের উইঙ্গারদের দেখিয়ে দিতেন, কিন্তু আমরা তো খেলা দেখিনি। বৌদ্ধদার খেলা দেখিনি, মান্নাদার খেলা দেখিনি, তাহলে আমি কী করে সেটা তৈরি করব? সে আমাদের নিয়ে ভেবে চিনতে করতে গেলে তো চলবে না। আপনি বলছেন
আমাদের সেরা টিম মানে আমি বলছি যে 7-এর দশক 8-এর দশকে যদি ওগুলো team আলাদা, বানাতে বলি। সেগুলো পরে, সেটাও ভেবে চিন্তে বলতে হবে। ওকে বিদেশে আমাদের সঙ্গে কথা বলার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।